আর্ট আর্টিস্ট আড্ডা। আর্ট আর্টিস্ট আড্ডার টক শোতে সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যে গেস্ট আর্টিস্ট আছেন তিনি হলেন শুভ্র কুমার ব্যানার্জি। শুভ্রদার কাজ নিয়ে কথা বলার আগে ওর পড়াশোনাটা নিয়ে একটু বলবো। শুভ্রদা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করেছে, তারপর মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে সার্টিফিকেশন। একসাথে ছবি আঁকা, ডিজাইন সব কিছু একসাথে করছে, একদম ফুল দমে কাজ করে চলেছে। এই জার্নিটা আমাদের প্রত্যেকের কাছে খুব ইন্সপায়ারিং। অনেকেই আমাকে এই শোয়ের সময় মানে আমার সাথে ইনকোয়ারি করার সময় কথা বলেছে যে মাস্টার্স না করলে কি এই শোতে আসা যায় না, কিন্তু মেন যে বিষয়টা সেটা হচ্ছে একভাবে লেগে থাকা কাজের সাথে। সেটাই হচ্ছে এই আমাদের আর্টিস্ট লাইফে সব থেকে বড় চাওয়া এবং পাওয়া। তো সেই ব্যাপারটাতেই সুব্রতার সাথে আজকে কথা হবে আর কি। তো সুব্রতা, তোমার জার্নিটা একটু বলো। জার্নি একটা বিশাল বড় কথা, সেটা মানে হঠাৎ করে শুরু করে হঠাৎ করে শেষ করা যায় না। আমি আবার আমার গলাটা ইকো পাচ্ছি। যদি আমি কলেজ লাইফ থেকে শুরু করি, কলেজ লাইফে তো 5 বছর ছিল তখন আমাদের 5 ইয়ার্স তো ডিগ্রি কোর্স ছিল। তো এবার ডিগ্রি কোর্স কমপ্লিট করার পর এখন যেমন চারদিকে অনেক বেশি ফোকাস জায়গাগুলো তৈরি হয়ে গেছে, যে একটা ছেলে পাস আউট করার পর সে জানে যে আমি এই গ্যালারিগুলোতে আমি মুভ করবো, বা আমাকে একটা পোর্টফোলিও রেডি করতে হবে, বা আমি এই গ্যালারিগুলোতে এরকম ভাবে মুভ করলে আমি একটা একটা ফুটফুল একটা কোনো রেজাল্ট পাবো, বা আমি যদি চাকরি বাকরি লাইনে যাই তাহলে আমি এই জিনিসগুলো পড়াশোনা করবো। আমাদের সময় সেরকম অত কিছু ছিল না। আমাদের দুর্গাপুজো তখন ছিল না, আমাদের তখন সেরকম ভাবে টাকা পয়সা ইনকাম করার কোনো জায়গা ছিল না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের সেই সময়টা, আমরা তো খুব মধ্যবিত্ত পরিবার থেকে আসা, ফলে আমি খুব গলাটা ইকো পাচ্ছি, মানে আমি নিজের গলা নিজে শুনছি বলে কথা বলতে অসুবিধা হচ্ছে আমার। এটা কি কোনোরকম বাকিরা বলছে যে একদম তুমি একটা কাজ করো, তুমি একবার রিজয়েন করো, মানে হ্যাঁ হেডসেটটা খুলে একবার ট্রাই করো দেখি। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। মানে আমার গলা শোনা যাচ্ছে তো? তোমার গলা শোনা যাচ্ছে, আমার কোন রকম ইকো আমি ফেস করছি না এখনো পর্যন্ত। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে তখন ব্যাপারটা ডিফারেন্ট ছিল। কিন্তু আমার একটা বরাবরই কি বলবো, কলেজ থেকে বেরিয়ে কলকাতা থাকতে হবে সেরকম আমার কোনো বাধ্যবাধকতা ছিল না। আমি সেটা রিয়েলাইজ করতাম। আর প্রচুর বন্ধু বান্ধব ছিল বাইরে, সেটা তখন থেকে যোগাযোগটা ছিল। তো মুম্বাইতে আমার মানে কলেজ থেকে বেরিয়ে জাস্ট আমার মানে বিবিএ করার পর ব্যাচেলর ভিজুয়াল এক সেকেন্ড আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। তোমার আশেপাশে কি অন্য কোনো ডিভাইস আছে? মানে তোমার কথাটা কি হচ্ছে বলো তো? মাইকের প্রবলেম হচ্ছে, মানে ইকো ঠিক না, মাইকের প্রবলেম হচ্ছে। এক মিনিট, আমি সবকটা সুইচ অফ করে দিচ্ছি, সব থেকে বেস্ট। দিয়ে তুমি হেডসেটটা একটু লাগাও। হেডসেটে যখন কথা বলছিলে না একদম ক্লিয়ার ছিল, আবার সবাই বলছে যে হ্যাঁ ইকো প্রবলেম হচ্ছে। হেডফোন বেটার। হ্যাঁ ওঙ্কা একদমই ঠিক বলেছে, হেডফোন বেটার। আমি আগে সবকটা ডিভাইসকে আগে পাওয়ার অফ করি, প্রচুর ডিভাইস নিয়ে বসে আছি। এই ডিজাইনের লোকেদের এটাই সমস্যা যে প্রচুর ডিভাইস নিয়ে বসে থাকে। এক মিনিট। তোমার যারা মনে হয় দুটো এতে একসাথে যদি জয়েন করা হয় তাহলে ইকোটা হয়। আমি সবকটাকে সুইচ অফ করে দিয়েছি। মেবি সেটা হচ্ছে রিজন। আমি তবে একবার হেডসেটটা পরে নিচ্ছি, কিন্তু আমি ইকোটা মধ্যে এখনো শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? হ্যাঁ একদম ক্লিয়ার। এনিওয়েজ আমি আমার গলার ইকো পাচ্ছি, বাট এনিওয়েজ ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমি তো বম্বে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো সেরকম ভাবে তখন কালীপদ দাদা বলে আমাদের একজন সিনিয়র দাদা ছিলেন। তিনি আমাদের রবীন্দ্রভারতী থেকে পাস আউট করেছেন, কিন্তু ইঞ্জিনিয়ার কলেজে। তো উনি তখন আমাদের একটা অফার দিলেন, 4 বন্ধু, আমি, জয়ন্ত, অপূর্ব আর নির্মল, আমরা 4জন তখন জাস্ট পাস আউট করেছি। আমাদের বলে যে দেখো তোমরা তো 4জনই স্কাল্পচারটা ভালো করো, তোমরা পেন্টিংটা করো কিন্তু স্কাল্পচারটাও করো। কিন্তু একটা সুবিধা আছে, এরকম আমাদের একটা নতুন একটা ফার্ম তৈরি করেছি আমরা বম্বেতে, তোমরা যদি আসতে পারো তাহলে খুব ভালো হয়। তোমাদের থাকার জায়গা দেওয়া হবে,
তোমরা নিজেদের কাজও করবে প্লাস তোমরা স্কাল্পচারের কাজ করবে, পেন্টিং এর কাজ নয় কিন্তু। আমরা তখন জিজ্ঞেস করলাম স্কাল্পচার কাজ মানে কি কাজ? বললো যে এই যে ইনি যে যে মালিক ফার্মের, তিনি একজন বিশাল বড় ডায়মন্ড মার্চেন্ট। তো তার অস্ট্রেলিয়ার সঙ্গে একটা বিশাল ব্যবসা পাতি চলে, ডায়মন্ডের মানে একটা ওরিয়েন্টেড একটা ব্যবসা চলে। তো উনি একটা অ্যাট্রিয়া বলে একটা কোম্পানি করেছেন, উনি কিছু আর্ট মেটেরিয়ালও অস্ট্রেলিয়াতে ইয়ে করতে চান, ব্যবসা করতে চান। তো তোমরা তো স্কাল্পচার করো, তো আসতে পারো, আসতে এসে আমাদের সঙ্গে কাজ করতে পারো। তো তখন আমাদের বলা হলো, আমি প্রায় 15-16 বছর আগের কথা বলছি প্রায়, তখন বলা হলো আমাদের 5,500 টাকা করে দেওয়া হবে। আমরা হাতে গুনে এরকম করে দেখলাম, 4টে বন্ধু মিলে যদি যাই, 4-5-20, 22,000 টাকা আমাদের মোটামুটি মাসে আসছে। ছবি আঁকা, মদ খাওয়া সবকিছু চলে যাবে আমাদের, ঠিক আছে। আর একটা থাকার জায়গা দিচ্ছে, একটা ফ্ল্যাট দিচ্ছে। বম্বেতে গেলাম, নির্দ্বিধায় মানে নির্দ্বিধায় বেরিয়ে যাওয়া যাবে বলে, মানে কোনো রকম। বাবা বললো কি ব্যাপার তোমরা চলে যাচ্ছ? না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমরা কেরিয়ার তৈরি করতে যাচ্ছি, ছবিও আঁকবো প্লাস চাকরি বাকরিও পাচ্ছি। তো এটা একদম জাস্ট বিবিএ পাস আউট করার পর, মানে একটা বিশাল বড় অফার আমাদের কাছে। তারপরে একটা মানে একটা খুব কালারফুল জার্নি। আমি কলেজের ভেতরে ঢুকছি না, কলেজের বাইরে থেকে বলছি, মানে কলেজের বাইরেটা আমার কাছে খুব কালারফুল, সেই জন্যই বলছি। মানে কিভাবে আমার ডিজাইন এবং ছবি একসঙ্গে আমি আঁকা শুরু করি। তো অ্যাট্রিয়াতে তো আমার কাজ করা শুরু হলো। অ্যাট্রিয়াতে স্কাল্পচার করতাম, সেরামিক্স করতাম, দুটো কাজই করতাম। যে কলেজে বাটে 3-4টে ছেলে ছিল আমাদের বন্ধু বান্ধব। তো ওখানে বম্বেতে যখন থাকতাম, তখন বম্বেতে 3-4টে শো হলো আমাদের। শো করছি, কাজ করছি রীতিমতো ভালো, মানে কেরিয়ারটা সেই অর্থে বম্বে থেকে শুরু করেছে। তারপর যেটা হয়, তখন খুব কম বয়স, আপনাদের চাকরি বাকরি কেন করবো, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি দেখি। তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন কথাবার্তা যখন বলছি, বন্ধু বান্ধব প্রচুর ভাবে আছে, দাদারা আছে যারা কাজকর্ম করে রবীন্দ্রনাথ থেকে, বলে ঠিক আছে, তোকে মোটামুটি সুযোগ সুবিধা পেলে একটা তোকে কাজ দেওয়া হবে। তো এরকম টুকটুক করে ডাকা হলো আমাকে। কখনো বলতো যে এরকম ব্যাকগ্রাউন্ড একটা বড় পেন্টিং আছে করে দে, যেতাম, করে দিতাম। 1200 টাকা 1300 টাকা করে দেওয়া হতো। কখনো একটা কোনো প্রপস তৈরি করার থাকতো, প্রপসটা তৈরি করে দিলাম। লেটারিং তৈরি করার থাকতো, থার্মোকল কেটে। তো ছোটখাটো কাজ পেতে থাকলাম, আর তার সঙ্গে কাজ করে যাচ্ছি। বম্বেতে একটা তখন গ্যালারি ছিল, গ্যালারি বৈদ্যা বলে, বৈদ্যা বন্ধ হয়ে গেছে, কাফ এন্ড প্যারেডে ছিল। তো বৈদ্যা আমাকে একটা বড় সড়ো প্রজেক্ট দিত। আমি যেহেতু প্রচন্ড লাইন ড্রয়িং এ কাজ করতাম, প্রচুর মানে ড্রয়িং করতাম, ড্রয়িং বেস কাজ করতাম। আমাকে বললো দেখো এখানে তোমার ওই ডাব্বাওয়ালা বলে বম্বেতে একটা কনসেপ্ট আছে, খাবার দাবার দেয় তারা। অদ্ভুত রকম, তারা একটা অদ্ভুত কনসেপ্টে খাবার দেয়। তাদের হাতে কোনো লেখা থাকে না, কিছু থাকে না। তারা হাজার হাজার লোকের বাড়িতে খাবার দাবার পৌঁছে দেয়, মানে হাজার হাজার অফিস গোয়ার্সদের কাছে খাবার দাবার পৌঁছে দেয়, কিন্তু উইদাউট এনি নোটিফিকেশন। বাট দিস ইজ আ ভেরি ভেরি মিস্টিক কাইন্ড অফ জার্নি। তো বললো ডাব্বাওয়ালাকে নিয়ে তুমি কিছু স্কেচ করো। তো আমি স্কেচ করা শুরু করলাম ডাব্বাওয়ালাকে নিয়ে। তো বম্বে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাব্বাওয়ালা, যে তোর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ডাব্বাওয়ালা এ করছে, সেই সবগুলো আমি স্কেচ করতাম। তো প্রচুর স্কেচ আমার ওই সময় নিয়েছিল বৈদ্যা। তো ওটা একটা আমার কাছে তখন বড় পাওয়া। তারপর ওয়াটার কালার বিক্রি করেছে একটা সময় প্রচুর। এরকম করে চলছে আর কি। সেই অর্থে কিন্তু মেন স্ট্রিম যে কাজ, মানে ক্রিয়েটিভ কাজের দিকে তখন কিন্তু আমি যাইনি। আমার কিন্তু ওই মানে স্কিলের জায়গা থেকে যে কাজ, ধর ওয়াটার কালার বা ধর ড্রয়িং, এইরকম কাজ আমি প্রচুর বিক্রি বাট্টা করছি। আর তার সঙ্গে তো ফিল্মের কাজ টুকটাক করে করছি, আর চাকরি বাকরি করছি। তো এবার ফিল্মের কাজ করতে করতে হঠাৎ করে আমার এক দাদা আর কি, পলাশ হালদার, খুব নাম করা এখন, মানে বম্বে বেস্ট আর্টিস্ট, আমাদের রবীন্দ্রনাথ। পলাশের নাম শুনেছিস তোরা? পলাশ আমাকে বলে, শুভ্র একটা কাজ আছে। কি কাজ? রাত্রি তখন 9:30 বাজে। বলে দেখ এক্ষুনি তোকে আসতে হবে, কাফেন প্যারেডে আসতে হবে। আর বম্বে তো সারা রাত্রি ট্রেন ফ্রেন চলে। বললো যে একটা হাতির বড় একটা হাতি আঁকতে হবে, মানে হাতির পোস্টার করতে হবে একটু বড়। আমি কত সাইজ করতে? 14 ফুট বাই এরকম 22 ফুট এরকম একটা বড়। ঠিক আছে, হাতি এঁকে দেওয়া যাবে। হাতি আঁকতে করতে বড় বড় মানে ব্রাশ দিয়ে। আর তা তখন তাই মোটামুটি হাত পাকিয়ে ফেলেছি বড় বড় কাজ করতে। মানে তোর বড় বড় পেছনে তোর পোস্টার ডিজাইন করছি, তারপরে তোর স্প্রে দিয়ে তোর ব্যাকগ্রাউন্ড করছি। তখনও সিজি গ্রাফিক্স আসেনি ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে। তখনও কিন্তু তোর এই স্প্রে দিয়েই তোর ব্যাকগ্রাউন্ড করা হতো। তো আমি তো কাফেন প্যারেডে গেছি, গিয়ে বসে আছি। এটা একটা বড় সড়ো ব্রেক আমার জীবন। তো কাফেন প্যারেডে গেছি, গিয়ে দেখছি চারিদিকে সব ঘোড়া গাড়িগুলো মোটামুটি রাত্রিবেলা তাদের ব্যবসা ঢুকিয়ে তারা এখন আস্তে আস্তে বাড়ির দিকে ফিরছে। আস্তে আস্তে কাফেন প্যারেড আস্তে আস্তে ইয়ে হয়ে যাচ্ছে, মানে লোক জনশূন্য হয়ে যাচ্ছে, লোকজন থাকছে না, আস্তে আস্তে জনশূন্য হয়ে যাচ্ছে। আমি তো খুব ভয় পেয়ে গেছি। তখন ফোন টোনও ছিল না হাতে, মোবাইল ফোন ছিল না। হঠাৎ করে দেখে একটা মোবাইল বুথ আছে সামনে। আমি ফোন করলাম, এরকম ফোন করে আমাকে নাম্বার দিয়েছিল একটা শৈলেন্দার বলে। শৈলেন্দার হচ্ছে আর্ট ডিরেক্টর, তার নাম্বার দিয়েছিল। সেটা তখন জানতাম না শৈলেন্দার আর্ট ডিরেক্টর।
তো আমি এরকম বললাম, দাদা এরকম তো চলে এসেছি, এরকম বলে কোথায়, কাহা পর হতো? सर मैं तो काफन पेड़ पे हूँ। काफन पेड़ तो बहुत बड़ा जगह है, कहाँ पर, मतलब कहाँ पर खड़े हो? আমি বললাম যে আমরা ফুটপাথের पास दाঁড়িয়ে আছি। ठीक है, वहां पर बैठो, वहां पर देखो छतरी वाला है, एक छतरी लेके बैठा हुआ एक बंदा, उसके पास जाओ। ছাতা নিয়ে বসে আছে, ছাতা নিয়ে তো কাউকে নিয়ে এরকম একটা টিপিক্যাল গরমের সময় ছাতা নিয়ে কেউ বসে আছে রাত্রিবেলা? দেখি যে একটা লোক সত্যিকারের ছাতা নিয়ে বসে আছে, ছাতা কিন্তু অন্যরকম ছাতা, মানে সেটা হচ্ছে তোর ওই রাজাদের মাথায় যেমন ছাতা পাতা থাকে সেরকম ছাতা নিয়ে ধরে একটা একটা খুব গোল্ডেন কালারের একটা ছাতা পাতা নিয়ে একটা লোক বসে আছে। সে ছাতা বন্ধ করা যায় না। লোকটার কাছে গেলাম, গিয়ে বললাম যে স্যার সাইলেন দাকে मैं फोन किया था। তখন ও হিন্দি ঠিক মতো বলতে বলতে পারি না। अच्छा अच्छा अच्छा, वो हाथी वाला है ना, हाथी वाला? नहीं नहीं, मैं हाथी वाला नहीं हूँ, वो हाथी हाथी का ड्राइंग करने के लिए मुझे भेजा गया है। अच्छा अच्छा ठीक है, बैठो बैठो। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছে, বললে বিশ্বাস করি না, 10 মিনিটের মধ্যে পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে গেল। লাইট ফাইট, লাইটের সেট ফেট চলে এলো, পুরো শুটিং, পুরো ক্রু চলে এলো, রাস্তাঘাট ধুয়ে টুয়ে পরিষ্কার করে পালিশ করা হচ্ছে। মানে আমি না হাঁ হয়ে গেছি, মানে আমি তখন পুরো ভয় পেয়ে গেছি। ট্রলি ক্যামেরা বসানো হচ্ছে, জিমিজি চলে এলো। জিমিজি হচ্ছে যে ক্যামেরাগুলো তো মানে মুভ করতে পারে আর কি, মানে মানুষের ইয়ে অনুযায়ী মুভ করতে পারে জিমিজি। তখন ইন্ডাস্ট্রিতে 3 থেকে 4টে জিমিজি ছিল, বম্বে ইন্ডাস্ট্রি। এখন তো চারিদিকে ছড়িয়ে গেছে। তো আমি সবকিছুই আমার কাছে নতুন, মানে তখনও সেইভাবে আমি মানে প্রপার শুটিং দেখিনি। শুটিং হওয়ার আগে সেট ডিজাইনের সময় আমি গেছি, সেখানে গিয়ে আমি তো সেটের কাজ করেছি, কিন্তু শুটিং ফ্লোরে শুটিং দেখা হয়নি কোনো। আমি তো হাঁ হয়ে যাচ্ছি। তারও 1 ঘন্টা পরে, মানে প্রায় 1:30 থেকে 2টোর সময় একটা বড় দামড়া হাতি চলে এলো, সত্যিকারের সত্যিকারের হাতি। এইবার সে হাতি তো তোর ভিরার থেকে হাঁটতে হাঁটতে সকাল থেকে এসছে, মানে কাফন প্যারেড, মানে ভিরার হচ্ছে বম্বের একদম ওই দিকের প্রান্ত, মানে পূর্ব প্রান্ত, আর কাফন প্যারেড হচ্ছে পশ্চিম প্রান্ত। সেই হাতি হাঁটতে হাঁটতে ভোরবেলা থেকে হাঁটতে হাঁটতে এসে হাতি পুরো মুড অফ। এবার শৈলেন যে মানে যে আর্ট ডিরেক্টর, মানে যে শৈলেন বোস, বেসিক্যালি ইজ আ বেঙ্গলি, বাট উনি মানে হি ওয়াজ লাভ টু স্পিক ইন হিন্দি অ্যাজ ওয়েল এজ ইংলিশ, মানে উনি বাংলাটা পছন্দ করতেন। তো উনি বললেন যে ঠিক হ্যাঁ আমি পেন্টিং करना চালু कर दो। আমি তো মানে জাস্ট মানে আমার হালকা হয়ে গেছে, যেটাকে বলবে সব একটা শীতল একটা পুরো জলস্রোত বয়ে চলেছে সারা শরীরে, যেরকম আমরা পড়েছি শরৎচন্দ্রের সেই বিয়েতে, সেরকম একটা ব্যাপার চলছে আমার সত্যিকারের। अब बोले सर मुझे क्या करना पड़ेगा, हाथी को करना पड़ेगा, हाथी कैनवस किधर है जहाँ पर हाथी देखे देखे मुझे ड्राइंग करना पड़ेगा? मुझे हाथी हाथी देखे देखे ड्राइंग करना पड़ेगा, हाथी के ऊपर ड्राइंग करना पड़ेगा। हाथी का जो सूंड है उसके ऊपर तुमको मतलब वो पेंट करना पड़ेगा, और वो जो कान है उसका जो सर है वहां पर तुमको सब करना पड़ेगा। तुमको पता नहीं है क्या, तुमको पहले से बोल के आया था। मैंने পলাশ আমাকে পুরো কেস খাইয়ে দিয়েছে। এইবার যে হাতির মাহুত, সেই হাতির মাহুত সেদিনকে হাতির সঙ্গে আসেনি, মাহুতের ছেলে এসছে। মাহুতের ছেলের বয়স 15 থেকে 16 বছর। সে আমাকে প্রথমেই বললো, দাদা এখন হাতির সামনে যাবেন না, হাতির মুড খুব অফ। হাতিকে মোটামুটি শুরুতে মোটামুটি হাত পাত বলিয়ে এখন 1/2 ঘন্টা হাতির সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবেন, তারপর আস্তে আস্তে হাতি গায়েতে উঠবেন বা যা খুশি করবেন। মানে আমি সেদিনকে আমার বাবা মার কথা মনে করছি, আমি বাবা মার একমাত্র ছেলে, বাবা চেষ্টা করলেও একটা ছেলে হবে না, মানে সে অনেক দিন হয়ে গেছে, ওটা কিছু করার নেই। হাতির সুরের কাছে ড্রয়িং ফ্রয়িং করি, যদি সুর যদি সুরসুরি খেয়ে যদি হাতি আমাকে একটু জাপটে ধরে দেয় তো শেষ হয়ে গেলাম। আমি বললাম ঠিক আছে, এটা মানে দেখা যায়, ডুজ অ্যান্ড ডোন্টস, মানে কিছু করার নেই। তো হাতিকে মোটামুটি হাত পাত বুলিয়ে টুলে হাতি পুরো লক্ষ্য রাখছে, আমি যেদিকে যাচ্ছি হাতি অঙ্কে ঘুরছে। তো তখন মাহুদের ছেলে বললো আমাকে, ঠিক আছে আবি আপ ড্রয়িং করনা চালু কর सकते हो। আমাকে চক দেওয়া হয়েছিল, বেশ কিছু একটা কালারফুল চক, হাতে 20 থেকে 25 মিনিট সময় পেয়েছিলাম। তো মোটামুটি আমি হাতির মাথায় তোর ওই আলপনা টালপনা করা, কান ফান ধরে আলপনা টালপনা করা, সুরে আলপনা করা, আমাকে একটা স্টুল দেওয়া হয়েছিল বড়, ওই যেটা ক্রেনের মতো, যেটাকে মানে ওই ক্যামেরার যে ক্রেন, সেই ক্রেনটাই দেওয়া হতো। তো প্রথম 5-6 মিনিট হাত কাঁপছিল, কিন্তু পরে পরে বুঝলাম যে এটা আমার হাত কেঁপে লাভ নেই, এটা আমার কাছে একটা হয়তো কোনো কিছু স্টার্ট আপ হতে যাচ্ছে আমার জীবনে, নতুন কোনো কিছু হতে যাচ্ছে। তো সে হাতির আমি চক টক দিয়ে হাতির মাথা থেকে কান ফান সব ডিজাইন করলাম। লাস্টের 5 মিনিট হাতির কানটা যখন মানে চক দিয়ে করছি, হাতির কানটা খুব সেন্সিটিভ হয়, তার ওদের হাতির লোমগুলো না পুরো পেরেকের মতো হয়, মানে সুরের মধ্যে যে লোমগুলো থাকে পেরেকে, প্রচন্ড হাতে পেরে। যাই হোক, তো হাতি কান দিয়ে আমাকে একটা চড় মেরেছে, দুষ্টু ছেলে বলে, হঠাৎ করে উপর থেকে ক্রেন থেকে পুরো নিচে পরে 5 মিনিটের মধ্যে সময়টা অজ্ঞান হয়েছিল, মানে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি। তখন কাজ শেষ,
তো মোটামুটি জল ফল দিয়ে টিয়ে যখন তোলা হলো, একটা নাটকীয় ব্যাপার। সবাই এসে বললো যে, মানে ব্যাটিং করে বললো যে ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব, হাতির ভালোই লাগছে হাতিকে দেখে। সো দ্যাট ওয়াজ আ ডেবিউ ফর মি আর্ট ডিরেকশন। বাই দ্য আমি আর্ট ডিরেকশন থেকে আমার ক্যারিয়ার শুরু করি। তো ওটা ছিল তো রোজ মুভিজ এর আন্ডারে, তো মালিনী আয়ার্স বলে একটা সিরিয়াল শুরু হয়েছিল, মালিনী আয়ার্স। শ্রীদেবী ওটাতে তো প্রথম সিরিয়ালে ডেবিউ করেছিল। তো শ্রীদেবী যখন চলে এসেছেন অলরেডি, তো মালিনী আয়ার্স এর প্রোমো শুট হচ্ছে। সো দ্য স্টোরি ওয়াজ মালিনী আয়ার্স ইজ কামিং ফ্রম সাউথ ইন্ডিয়া, অ্যান্ড উনি বম্বেতে আসছেন। বম্বে একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, উনি বম্বে থেকে ওনার একটা বাবা মা হাতিতে করে পাঠানো হয়েছে। দ্যাট ওয়াজ আ কাইন্ড অফ স্টোরি। সেটা আমার ডেবিউ ছিল। তারপর আমি আস্তে আস্তে সিরিয়ালের দুনিয়ায় চলে যাই। আমি 2 বছর আর্ট ডিরেকশন করি চুটিয়ে, ক্योंकि সাজগে বলতে থেকে শুরু করি, তারপরে কাহি কাহি কিসি রোজ, কুসুম, কুতুম, প্রত্যেকটা সিরিয়ালেই অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছি, কারণ শৈলেন্দা ছিল ডিরেক্টর। ওখান থেকে আমি একটা ফিল্ম করি, সেটা হচ্ছে তোর খোসলাকা ঘোষলাতে ছিলাম অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর হিসেবে। খোসলাকা ঘোষলা খুব ছোট মুভি, খুব কম বাজেটে কিন্তু ভালো মুভি, ওটাতে আমি আর্ট ডিরেকশন করি। তারপর কলকাতায় চলে আসা। কলকাতায় চলে এসে কলকাতায় একটা মুভির কথা হতে হতে মুভিটা করা হলো না। তখন কিন্তু ছবি এঁকে যাচ্ছি কন্টিনিউয়াসলি, মানে ছবি আঁকছি প্লাস এই কাজগুলো করছি। তো কলকাতায় এসে যেটা হলো সেটা হচ্ছে যে, কলকাতায় এসে আমি একটা চাকরির সুযোগ পেলাম টাটা ইন্টারঅ্যাক্টিভে। তো সেখানে আমার তখন তো কোনো কম্পিউটার প্রফিসিয়েন্সি ছিল না। আমি যেটা করতে পারতাম, খুব ভালো ড্রয়িং করতে পারতাম, ভালো ছবি আঁকতে পারতাম। তো আমার ছবি আঁকার পোর্টফোলিও নিয়ে গেছিলাম। তো সেখান থেকে শুরু চাকরি জীবনে। অ্যাজ এন ইলাস্ট্রেটর হিসেবে ঢুকলাম, ইলাস্ট্রেশন করতে, মানে ইলাস্ট্রেটর হিসেবে ঢুকলাম, ওরা ডিজিটালটা শিখিয়ে দিল আমার। তারপর আস্তে আস্তে ইলাস্ট্রেটর থেকে ভিজুয়ালাইজার, এখন তারপর লিড ভিজুয়ালাইজার, তারপর গ্রাফিক ম্যানেজার, তারপর একটা সেন্টার হেড, এরকম করে 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 ব্যাপারটা চলছে। এটা কেরিয়ার, এদিকের কেরিয়ারটা। আর তার সঙ্গে সঙ্গে ছবি আঁকা চলছে কন্টিনিউয়াসলি। তো তোমাকে ফার্স্টে আমি ডিজাইনের ব্যাপারে একটা জিজ্ঞাসা করব। যেমন ধরো তুমি জানো যে আমি একটা দীর্ঘ মানে 5-6 বছর এই ডিপার্টমেন্টে চাকরি করে এসেছি। তো তোমার মানে আমাদের যেটা জানতে ইচ্ছে করে, যারা এখন গ্রাফিক্স নিয়ে কাজ করছি বা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করছি, তোমাদের যে টাইমে তোমরা শুরু করেছিলে সেই সময়ের সফটওয়্যারগুলো টোটালি আলাদা ছিল, প্যাটার্নও আলাদা ছিল। মানে আমি যতদূর শুনেছি যে তোমাদের সময় যেভাবে ডিজাইন হতো, এখনের ডিজাইন প্যাটার্ন অনেকটা আলাদা হয়ে গেছে। তো যারা এখনো অবধি তোমরা এই ডিজাইন লাইনে কাজ করছো, এই জার্নিটা তোমাদের কিরকম? মানে খুবই কি অসুবিধাজনক, নাকি মানে তোমরা ওই যুগের সাথে সাথে তোমরাও নিজেদের আপডেট করেছো? রীতিমতো আপডেট করতে হয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি তোকে প্রথমেই বললাম যে আমি যখন মানে যখন টাটা ইন্টারঅ্যাক্টিভে যখন আমি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, তখন প্রথম কথা কলকাতায় চাকরির সংখ্যা খুব কম। আর আমি প্রথমেই ভেবে নিয়েছিলাম, আমি যখন এমএফএ করলাম না, আমার বাইরে ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিল রবীন্দ্রভারতীতে। তো আমি যখন যখন এমএফএ করলাম না, তখন আমি ভেবে নিয়েছিলাম যে আমি এমএফএ করবো না, কারণ আমি প্রফেসরি লাইনে যাবো। সেটা আমার কারণ আমি ঠিক পড়াশোনা করাবো বা প্রফেসর হিসাবে নিজেকে কিন্তু ভিজুয়ালাইজ করতে পারি। তো সেই জায়গা থেকে আমি বিএফএ করেই আমার পড়াশোনাটা ইতি করেছিলাম, কারণ বুঝতে পেরেছিলাম পরবর্তীকালে যদি আমাকে ছবি আঁকতে হয় বা আমাকে যদি মাল্টিডিসিপ্লিনারি কোনো প্র্যাকটিস করতে হয়, তো সেক্ষেত্রে আমাকে ফিল্ড ওয়ার্কটা করতে হবে অনেক কিছু, আর এই ফিল্ড ওয়ার্কটা বরাবরই করতে হবে। তো সেই জায়গা থেকে আমার ডেভেলপমেন্টটা হয়েছে। ডিজাইনের ক্ষেত্রে যেটা তোকে বলি এক কথায়, সেটা হচ্ছে ডিজাইন হচ্ছে বরাবরই ইভলিউশন। একটা তোকে নিজেকে ইভলিউশনের মধ্যে রাখতে হবে। আগে যেরকম ডিজাইনে একটা অন্যরকম স্টাইলাইজেশন ইউজ হতো, এখন ডিজাইন এখন অনেক বেশি ফ্ল্যাট হয়ে গেছে, অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, ডিজাইন অনেক সিম্পল হয়ে গেছে। আর ডিজাইন হচ্ছে মানে কাইন্ড অফ কমিউনিকেশন কর। সেই কমিউনিকেশনের মাধ্যমটা এরকম নয় যে ডিজাইনটা কিন্তু সব জায়গা থেকে জানতে হয়, ডিজাইন কিন্তু পড়ে বা দেখে শুধুমাত্র ডিজাইন দেখে জানলে হয়। আর্ট এবং ডিজাইন দুটো এখন পুরোপুরি মার্জ হয়ে গেছে। এখন আর আমি ডিজাইন করি বা আমি ছবি আঁকি বলে ব্যাপারটা কি করে ভাবা যায়। আজকে যদি কেউ আর্টিস্ট হয়, যদি কেউ ছবি আঁকে, তাকেও যখন তার পোর্টফোলিও রেডি করতে হবে, তখন তাকেও কিন্তু হি হ্যাজ টু ভেরি কন্টেম্পোরারি ইন টার্মস অফ ডিজাইন, ইন টার্মস অফ ভিডিও। তাকেও কিন্তু সেই জায়গাটা তৈরি করে রাখতে হবে। তাকে মানে সেলফ প্রেজেন্টেশনটা অনেক বেশি জরুরি। তো সেখানে কিন্তু ডিজাইন সেন্সটা কাজ করছে, মানে হাউ ইউ আর গোয়িং টু সেল। তুই তোর নিজের প্রোডাক্ট বিক্রি করছিস। আজকে তুই যখন মানে আমি প্রোডাক্টটা দিয়ে চলে যাচ্ছি, তুই যখন ছবি আঁকছিস, দেন ইউ আর আ পেন্টার। তুই যখন তোর ছবিটাকে নিয়ে কথা বলছিস বায়ারের কাছে বা গ্যালারির কাছে বা ধর আর্ট ক্রিটিকের কাছে, কিউরেটরের কাছে,
তখন কিন্তু তুই তোর ছবিটাকে সেল করছিস। একদম। তোকে ছবি সম্বন্ধে বলতে হচ্ছে, মানে তুই তাহলে কার্ড সম্বন্ধে বলছিস, তুই প্রোডাক্ট সম্বন্ধে বলছিস, তোর নিজের প্রোডাক্ট, যার হুম। ব্র্যান্ড, যেটা তোর ব্র্যান্ড, নিজস্ব ব্র্যান্ড। তো সেই ব্র্যান্ডটা সম্বন্ধে তোকে খুব মানে কনসিয়াস থাকতে হবে, তুই যে ব্র্যান্ডটাকে বেচছিস। আর সেই ব্র্যান্ডটাকে বেচতে কিন্তু তোকে একটা পোর্টফোলিও তৈরি করতে হচ্ছে, সেই পোর্টফোলিওটাকে স্মার্ট ডিজাইন তৈরি করতে হচ্ছে, এবং সেই ডিজাইনটা কিন্তু হুম। খুব কন্টেম্পোরারি হওয়া দরকার। তো এই কন্টেম্পোরারি যে কথাটা বলছি, এটা কিন্তু আহ, খুব আহ, মানে কি বলবো, খুব তর্কাতীত একটা কথা। মানে যদি কন্টেম্পোরারি কি অর্থ বলবি, কাকে কন্টেম্পোরারি ডিজাইন বলবি? একদম। তার জন্য তোকে রীতিমতো তোকে ওয়েবসাইট দেখতে হবে, নতুন কাজ কিরকম হুম। হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ছবি, নতুন ছবি কিরকম, নতুন ছেলেপুলে নতুন কিরকম কাজ করছে। আজকে তুই যদি আর্ট ফেয়ারে যাস, আজকে তুই ডিজাইন ফেয়ার গুলোতে যাস, তুই দেখবি যে আর্ট ফেয়ারে যে কাজগুলো ডিসপ্লে হচ্ছে এবং ডিজাইন ফেয়ারে অ্যাজ এ ডিজাইনার হিসেবে যে যে কাজ ডিসপ্লে হচ্ছে, তার কিন্তু কোনো পার্থক্য নেই। একদম। হুম। এতটাই পলিশ কাজ, মানে খুব পলিশ, ফ্রেমের দিক থেকে আরম্ভ করে, ওয়ালের কালার থেকে আরম্ভ করে, ক্যাটলগ থেকে আরম্ভ করে, প্রেজেন্টেশন থেকে আরম্ভ করে, যে কথা বলছে, সবকিছু কিন্তু একটা ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা কিন্তু একদম। বোঝা খুব দরকার। আমি সেটা অ্যাজ এ ডিজাইনার এবং মানে অ্যাজ এন আর্টিস্ট, আমি এইভাবেই সেটাকে আমি বিশ্বাস করি। এছাড়া আমি ধরো আরেকটা বিষয় যেটা ফেস করেছি, সেটা হচ্ছে আগে আগে একটা ব্যাপার ছিল যে আর্ট কলেজ থেকে পড়াশোনা হলো, তারপরে আর্টিস্ট হলো, ঠিক আছে, স্বাভাবিক ব্যাপার হচ্ছে সে আর্টিস্ট হবে, কাজকর্ম করবে। আর ডিজাইনে যে চলে যেত, লোকে বলতো যে তা আর্ট কলেজ পড়ে ডিজাইনে চলে গেল। কিন্তু এখন যে ব্যাপারটা দাঁড়িয়ে গেছে, ধরো তুমি একটা মানে উজ্জ্বল ভবিষ্যৎ যখন তুমি চাইছো, বিদেশে যখন তুমি অ্যাপ্লাই করতে চাইছো, তখন প্রতিটা জায়গায় এখন হয়ে গেছে কি, বায়োডেটা নয়, ওয়েব লিংক, মানে আমাদের প্রত্যেকের ওয়েবসাইট প্রয়োজন। হুম। তো সেই ওয়েবসাইটটাও আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, যে আমি যদি ডিজাইনটার ব্যাপারে অবগত নাই হলাম, তাহলে আমাকে আমার একটা ওয়েবসাইট তৈরি করাতে হবে অন্য একজনকে নিয়ে। সেই ডিজাইনটার ব্যাপারে আমি যতটা ভালো বুঝবো, সে ততটা ভালো বুঝবে না। তারপরে তার ধরো আপডেশন রয়েছে, যে যে বিষয়গুলো আর্টিস্টদের কাছে মনে হচ্ছে যে এখন খরচা সাপেক্ষ। কারণ একটা ডিজাইন, মানে একটা ওয়েবসাইট তুমি ডিজাইন করালে, সেটাকে লঞ্চ করালে, তারপরে সেটার ভবিষ্যতের আপডেশন করালে, প্রতিটাই খরচ সাপেক্ষ। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখনকারে বোধ হয় এরকম সিচুয়েশন আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে যে প্রতিটা আর্টিস্টকেই প্রতিটা, মানে এক একজনকে এক একজন ডিজাইনার হতে হবে। কারণ সে যদি এই বিষয়গুলো সম্পর্কে অবগত না থাকে, তাহলে আমার মনে হয় যে সে ভবিষ্যতে গিয়ে সেই সেই এই প্রবলেমগুলো ফেস করবে। কারণ ওয়েব ওয়েব দুনিয়ায়, আর এই তো প্যান্ডামিকের সিচুয়েশনে যা আমি বুঝলাম, সবই আস্তে আস্তে ধরো তোমার এই এই ওয়েব নির্ভরই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা হয়তো ডিজাইনের ভবিষ্যৎ, মানে আর্ট কলেজে হয়তো ইন ফিউচার সমস্ত আর্ট কলেজেই এমন একটা জায়গা আসবে যেখানে এই ডিজাইন পারপাসটাকে ওরা হয়তো বিএফ এর আন্ডারেও নিয়ে চলে আসতে পারে। এটা আমার আমার মনে হচ্ছে যে ডিজাইনের ভবিষ্যৎ হয়তো এখন এখন যা আছে আরো বেটার হতে পারে। একটা কথা বলি সোহেলা, সেটা হচ্ছে যে আমাদের কয়েকটা জায়গাতে এখনো পর্যন্ত আমাদের আপগ্রেড করা খুব দরকার। প্রথম হুম। কথা হচ্ছে ডিজাইন এবং ছবি, এই দুটো কিন্তু এখন আর আলাদা করে বলার দরকার নেই। হুম। আমাদের মনে হয় আমরা এখন একদম। ভিজুয়াল আর্টিস্ট, আমরা ভিজুয়াল আর্টিস্ট, ঠিক আছে, আমরা কিন্তু আমরা মানে আমাদের পরিচয়টা ভিজুয়াল আর্টিস্ট হওয়া দরকার। ভিজুয়াল কথাটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, মানে ডিজাইন আছে, হুম। পেইন্টিং আছে, এখন মাধ্যমটা তখন খুব, এখন অনেকেই ডিজিটাল আর্ট করে, তো তারা হ্যাঁ। ডিজিটালি অনেক সাউন্ড, ঠিক আছে, সেক্ষেত্রে আর আমরা প্রতিটা ক্ষেত্রে মানে স্টার্টিং ফ্রম যখন তুমি ছবি আঁকছো বা স্কাল্পচার করছো বা তুমি মিক্স মিডিয়ামে কাজ করছো, হোয়াট এভার তোমার মিডিয়াম যাই হতে পারে, তুমি যখন ফটোগ্রাফি করছো সেই কাজটা, সেই ফটোগ্রাফি করার পর থেকেই সেই ফটোটাকে ঠিক মতো কেটে সেটাকে ডিসপ্লে করা, সেখানে নাম লেখা, তোমার ইয়ার অফ মানে তোমার এক্সিকিউশন লেখা, সেখান থেকে তোমার ডিজাইন শুরু হয়ে যাচ্ছে। হুম। তুমি কি করে কম্পোজ করছো সেটাকে। তো এটা একটা খুব বেসিক এবং অতীব আনুষঙ্গিক একটা, মানে আনুষঙ্গিক মানে অতীব, মানে কি বলবো, মানে একাত্ম একটা জিনিস যেটা দরকার প্রতিটা মুহূর্তে। এই সেন্সটা হওয়া খুব দরকার। এখন এআর ভিআর এর যুগ, অগুমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে, এই যে রিয়েলিটি, এই যে এগুলো চলে আসছে আস্তে আস্তে। আজকে তুই দেখবি একটা গ্যালারি সে যখন অনলাইন শো করাচ্ছে, সে একটা অগুমেন্টেড রিয়েলিটি ট্যুর করাচ্ছে, মানে ভার্চুয়াল ভার্চুয়াল ট্যুর করাচ্ছে গ্যালারিতে। তুই ঢুকছিস, তুই যখন ক্লিক করছিস তুই আপনা আপনি ঢুকে যাচ্ছিস, তুই এরকম যখন হাত দিয়ে স্ক্রোল করছিস তুই গ্যালারির মধ্যে ঢুকে যাচ্ছিস, ঢুকে গিয়ে তুই প্রত্যেকটা ছবিকে তুই ফ্রন্টে দেখতে পাচ্ছিস, সাইডে চলে যাচ্ছিস, যেতে পারছিস।
যেটাকে বলে অগুমেন্টেড রিয়ালিটি। এখানেও কিন্তু ডিজাইনের ভূমিকা আছে। হুম। মানে অবশ্যই। তোকে কিন্তু প্রতিটা মুহূর্তেই তোর ডিজাইন এবং কন্টেম্পোরারি যে তার ল্যাঙ্গুয়েজ, তার সঙ্গে তোকে নিজেকে ইন্ডালজ করতে হচ্ছে। পরবর্তীকালে আরো বেশি প্যান্ডামিক আমাদের কাছে একটা লেসন, হুম হুম হুম। যে মানে অবশ্যই। মানুষ বাড়িতে বসে কাজ করবে এবং তার একটা পুরোপুরি ব্যাপারটা যে ভার্চুয়ালি হতে পারে, একটা একটা পুরো একটা আর্ট ফেয়ারও যে ভার্চুয়ালি হতে পারে, সেটাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর্ট ফেয়ারটাকে ভার্চুয়াল করে দেওয়া হচ্ছে। হুম হুম এটা কিন্তু আমরা কোনদিন আগে ভাবি, আমরা সবসময় ভাবতাম যে একটা কাজ যখন দেখবো সামনে গিয়ে তার টেক্টোরিয়াল ফিলিংসটা কখনোই ভার্চুয়ালি দেখা যায় না, কিন্তু এখন ব্যাপারটা তাই হয়ে যাচ্ছে। কিছুদিন পরে সেটা অনেক বেশি তোর মানে আহ, অনেক বেশি ফিজিক্যাল হয়ে যাবে। ধর তুই একটা কোনো হুম অ্যাপ তৈরি হয়ে গেল, যেটা হয়তো তুই সেটার মধ্যে তুই ঢুকতে পারবি, ইউ ক্যান অলরেডি ইন, মানে সেটার মধ্যে ঢুকে গিয়ে তুই সেটা তুই কাজটা তুই ফিলিংসটাও নিতে পারবি। একটা কোনো গ্লাভস থাকলো, সেই গ্লাভসটা তুই পড়লি, সেই গ্লাভসটা তোর ফিলিংসটা চলে এলো। এটা অলরেডি শুরু হয়ে গেছে। তো এইরকম জিনিসগুলো কিন্তু মানে ডিজাইন এবং কাজ এখন ব্যাপারটা একাত্ম হয়ে গেছে, মানে এটাকে নিয়ে আর ভেবে লাভ নেই। এবং ডিজাইনটা সবাইকে কম বেশি করে জানতে হবে। আর একটা কথা যেটা বলতে চাই আমি, যে চাকরি বাকরি করা অতি অবশ্যই, চাকরি বাকরি করো, করে কাজ করো, কিন্তু তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাকে কাজের জন্য সময়টা বার করতে হবে, সেটা তোমার ব্যাপার। আজকে অনেকেই স্কুলে চাকরি করে, আজকে অনেকেই প্রফেসর হিসেবে তারা কলেজে আছেন বা ইউনিভার্সিটিতে আছেন। আমি কিন্তু অনেককেই দেখেছি যারা কাজ করতে পারেন না বা কাজ করেন না, কাজের প্র্যাকটিসটা নিতে হবে। স্কুলে অনেকটা ছুটি পাওয়া যায়, যে কোনো আর্ট কলেজে অনেক ছুটি পাওয়া যায়, কিন্তু সেখানেও কিন্তু অনেকে সেখানে থেকে কিন্তু কাজ করে উঠতে পারে না। তাই টাইম ম্যানেজমেন্টটা তোমাকে জানা খুব দরকার। কারণ হুম ব্রেড অ্যান্ড বাটারটা কিন্তু তুমি যদি আলাদা না করতে পারো, তাহলে কিন্তু জীবনে দুঃখ আছে ভাই, পরিষ্কার কথা। কোন গ্যালারি তোমার কবে ছবি বিক্রি করবে, আমার এরকম প্রচুর বাজে অভিজ্ঞতা আছে। দিল্লি বোম্বেতে প্রচুর বাজে অভিজ্ঞতা আছে আমার। প্রচুর কাজ তারা নিয়েছে, তারা পয়সা দেয়নি, বাধ্য হয়ে মানে আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে চাকরি বাকরি থেকে, কারণ পয়সাটা ইনকাম করতে হবে, সংসার চালাতে কিছু হুম করতে হবে। হুম। কিন্তু একদম। তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু তোমার কাজের জন্য সময়টা বার করতে পারছো। 24 ঘন্টা অনেক সময়। হুম তুমি যদি 8-9 ঘন্টা তুমি তুমি যদি অফিসে চাকরি করো, বাকি তোমার রইলো তাহলে কত? প্রায় প্রায় তোমার মানে 16-17 ঘন্টা রয়ে গেছে। তুমি কাজ করো, আরামসে কাজ করো, অসুবিধা কি আছে? তুমি প্রতিদিন 3-4 ঘন্টা করে কাজ করলে এনাফ। তাও তোমার করতে হবে না। তুমি সপ্তাহে তুমি যদি মানে তুমি যদি 12-13 ঘন্টা কাজ করো, অনেক অনেক কাজ করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে তুমি তো কাজ করলে চলবে না, তোমাকে তো অনেক কিছু নিজেকে আপডেটও করতে হবে। তোমাকে হুম। অনেক বেশি নেট দুনিয়ায় ঢুকতে হবে। তো হ্যাঁ সেখানেও কিন্তু হ্যাঁ। ডিজাইনের জায়গায় চলে আসছে, তোমার সেই নলেজটা সেরকম তৈরি করতে হচ্ছে। ফলে ব্যাপারটা এখন অনেক বেশি ইজি হয়ে গেছে। আমার যেটা মনে হয়, চাকরি বাকরি করে ছবি আঁকাটা কোনো ব্যাপার নয়, এখন সেটা করা যায়। এবং আমরা কিন্তু একটা অল্টারনেটিভ প্রফেশনে সবসময় আছি, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি। একদম। আচ্ছা, এবার তোমার ডিজাইনের সাথে সাথে তুমি যেটা মানে তোমার যেটা সব থেকে ভালো দিক যে তুমি কাজটাকে এত সুন্দরভাবে বজায় রেখেছো। তো তোমার এই কাজের ব্যাপারে প্রথমে কিছু বলো, তারপর আমি তোমার ডিসপ্লেগুলোতে যাচ্ছি। তোমার মানে কাজের বিষয় তুমি কোথা থেকে পেলে? বা এই এই যে একদম তোমার তুমি যে কাজগুলো করছো, কিছু রেডিমেড অবজেক্ট, যেরকম ধরো প্রচুর তোমার একটা ফিজ বোলের কাজ আছে, যে সেটাকে নানানভাবে তুমি সেখানে তোমার ইমপ্লিমেন্টেশন করেছো। সেই এই জায়গাগুলো যে তুমি এই বিষয়গুলো কি করে পেলে, তুমি অবজেক্ট কিভাবে সিলেক্ট করছো, এই ব্যাপারগুলোতে তুমি যদি একটু কিছু বলো। আসলে আমি যেহেতু কর্পোরেটে আছি, মানে আমি হুম কগনিজেন্টে আছি, মানে সিনিয়র ডিজাইনার হিসেবে। তো কর্পোরেট হচ্ছে এমন একটা জায়গা, প্রথম কথা হচ্ছে কর্পোরেটে তুই শনি রোববার ছুটি পাস। তো 5 দিন চাকরি বাকরি করতে হয়, 2 দিন তুই ছুটি পাবি। তো 2 দিন যখন তুই ছুটি পাচ্ছিস, 2 দিনে কিন্তু অনেকটা কাজ করা যায়। আর আমাদের কিন্তু এরকম নয় যে মানে টিপিক্যালি তোকে রাত জেগে কাজ করে যেতেই হচ্ছে। 8 থেকে 9 ঘন্টা তোর কাজ করার পরে তুই কিন্তু কাজ করতে পারিস। তো এই যে দুটো দুনিয়া, মানে একটা হচ্ছে আমার চাকরি বাকরির জগৎ, যেখানে কিন্তু আমি মিশছি একদম টিপিক্যাল যারা কর্পোরেট, তাদের সঙ্গে মিশছি। একটা খুব গ্লজি একটা লাইফ, সেখানে আমাকে খুব কর্পোরেট ওয়াইজ আমাকে খুব পলিশ থাকতে হয়। তারপর যখন আমি আমার আবার স্টুডিওতে ঢুকে যাচ্ছি, তখন কিন্তু আমি একদম আহ, ছবি আঁকার সঙ্গে একাত্মবোধে কাজ করে যাচ্ছি। তো সেখানে কিন্তু আমি এক অতীব সাধারণ একটা মানুষ, যার সঙ্গে তার ইন্টারাকশনটা কাজের সঙ্গে হচ্ছে। তো ফলে আমার মধ্যে কিন্তু একটা ওই গ্লজি এবং একটা ওই একটা টিপিক্যাল একটা 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 ক্ল্যাশ আমার সবসময় হয় দুটো দুটো লাইফের সঙ্গে। একটা যেখানে হুম তোকে চাকরি বাকরি করতে হচ্ছে, যেখানে তোকে প্রতি মুহূর্তে মেল করতে হচ্ছে, তোকে আনসার দিতে হচ্ছে, তুই কাজ করছিস, সেখানে টাইম লাইন আছে, টাইম লাইন মিট করতে হচ্ছে, ডিজাইনই হোক সেটা, কিন্তু সেটা হুম আলটিমেট কিন্তু একটা ডেলিভারি।
তো ডেলিভারি করছি এবং তার সঙ্গে সঙ্গে আবার যখন আমি আবার নিজের কাজের জগতে ঢুকছি সেখানে কিন্তু ডেলিভারির চাপ নেই। সেখানে কিন্তু আমাকে কেউ বলবে না যে ডিজাইনটা এরকম চেঞ্জ করলে ভালো হয়, সেটা কিন্তু আমার নিজের কাজ। তো এই যে ক্লাস, এই ক্লাসটা আমার বরাবরই ছিল, যেহেতু আমি চাকরি বাকরি করে চলি। তাই এই যে ফিশ বোল যেটা আমি ভিজুয়ালাইজ করেছি, ফিশ বোলটা হচ্ছে যে তার যে একটা একটা মাছকে যখন আমরা নিয়ে আসি, আমাদের বাড়িতে একটা মাছকে নিয়ে আসি, সেটা অ্যাকোরিয়াম হোক বা একটা ফিশ বোল হোক, আমরা বাইরে থেকে যখন দেখি আমাদের ভালো লাগে। লাল নীল মাছ নিচ ভেতরে আছে। সাইকোলজিটা, বাইরে সাইকোলজিটা হচ্ছে মাছটাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। এবং আমাদের ঘরের যে ডিজাইন, ঘরের যে আবহাওয়ার সঙ্গে সেটা একটা ডিসপ্লের একটা একটা এনহান্স করছে, সেটাকে রাখছে সেই কারণে। ঠিক আছে, কিন্তু ভেতরে যে মাছটা আছে সে কিন্তু টিপিক্যাল গ্লজি লাইফটা লিড করছে না, সে কিন্তু একটা অদ্ভুত একটা বদ্ধ জীবনে আছে এবং তার কিন্তু ভয়ঙ্কর একটা বন্দি জীবন। কিন্তু তাকে যখন বাইরে থেকে দেখছি একটা গ্লজি লাইফ দেখছি, একটা কাঁচের সুন্দর একটা রিফ্লেক্টিভ একটা জিনিস, ভেতরটা কিন্তু ভয়ঙ্কর। তো এই যে একটা ক্লাস, সেটা সেই ক্লাসটা কিন্তু আমার বরাবরই আমার মধ্যে থাকে। তো আমি ফিশ বোলটাকে সেই জন্যই একটা তো ডিসপ্লের একটা মানে ইউটেনসিলস হিসেবে ইউজ করা শুরু করি। ভেতরে কাজগুলো আমার নিজের নিজের পার্সোনাল যে কাজগুলো, নিজের পার্সোনাল যে ফিলিংস গুলো, সেগুলোকে মুড়ে মুড়ে রাখা, সেটাকে বিভিন্ন রকম ডিসপ্লে করা। আর একটা যেটা মজার ব্যাপার, কাঁচের মধ্যে একটা তোর একটা ইয়ে তৈরি হয়, মানে একটা ভিশনের একটা তোর ইয়ে তৈরি হয়, মানে একটা মাল্টিপল ভিশন তৈরি হয়। কোনো জায়গাটা বড় করে দেখা যাবে, কোনো জায়গায় ছোট করে দেখা যাবে। মাছটা দেখবি যখন জলের মধ্যে থাকে, মাছটা কখনো বড় হয়ে চলে আসে, মানে পাওয়ারটা চেঞ্জ হয় আর কি। একটা ভিজুয়াল একটা অগুমেন্টেশন তৈরি হয়, যেটাকে ইন্দ্রজাল বলতে পারিস তুই। মানে কাইন্ড অফ একটা লাইফ, যে লাইফটা কিন্তু বেসিক্যালি একটা ম্যাজিক্যাল লাইফ, যে লাইফটা বাইরে থেকে একরকম, ভেতর থেকে একরকম। তো সেই জন্য আমার ফিশবোলটাকে চুজ করা এবং সেখানে আমার কাজগুলোকে রেখে ডিসপ্লে করা। তো ফিশবোলটাকে আমি বেসিক্যালি ডিসপ্লের মাধ্যম হিসেবে ইউজ করেছি। আচ্ছা। আর তোমার কিছু আগের রিসেন্ট কাজ দেখব এবার। প্রথমে আমি কি কাজগুলো পরপর দেখিয়ে দেবো, তারপরে কাজগুলো নিয়ে আলোচনা করবে, না আমি কি এইগুলো একটা একটা একদম করে কাজ তোকে যে দেখাবো? তোকে যে কাজগুলো শেয়ার করছি সেগুলো একদম এই রিসেন্ট কাজ, মানে একদম এই হুম হুম 2-3 হুম মাসের কাজ এগুলো। আমার স্টুডিওটা যেহেতু আর্ট সেকার তো বন্ধ এখন, ফলে আমি হুম বড় বড় হুম কাজ করার সুযোগ সেরকম পাইনি। প্রথম দিকে কাজ করতে করতে আমরা চলে এসেছি বাড়িতে। তো আমি প্রচুর ড্রয়িং করেছি, সব ড্রয়িং দেওয়া সম্ভব হয়নি। কয়েকটা ড্রয়িং হ্যাঁ। যেরকম সামনাসামনি পেয়েছিলাম দিয়ে দিয়েছি, কয়েকটা ছবি টবি তুলে দেখাতে পারিস, কাজগুলো দেখাতে পারিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রথমে পরপর তোমার কাজগুলো ডিসপ্লে করাচ্ছি, তারপরে তুমি কাজগুলোর ব্যাপারে হুম। কিছু বলো। এটা অনেক এই বড় কাজ। কাজটা আমার একদমই অন্যরকম লাগলো। মানে প্রচুর তোমার এই কাজের একটা যে বিষয়গুলো রয়েছে, যে তুমি যে জায়গাটাকে ডিসপ্লে করছো, অনেক অবজেক্ট তুমি ওখানে ইউজ করেছো। মানে দৃশ্যগত জিনিসটা খুব সুন্দর, আর ছবিটা দেখে খুব ইজিলি বোঝা যায় যে তুমি খুব ডিপ ডিপ কোনো একটা ভাবনা চিন্তার ধারণা এখান থেকে দিতে চাইছো। এই কাজগুলো, প্রথমে এই কাজটার ব্যাপারে একটু তুমি কিছু বলো। এই কাজটা যেটা ব্যাপার, বেসিক্যালি আমি নিজেকে পোর্ট্রে করি প্রতি মুহূর্তে। ঠিক হুম আছে, তো এটা দেখবি তুই প্রচুর রকম ভাবে তোর ডিজিটাল কিছু জিনিসপত্র আছে, অ্যারো আছে, হুম একটা তোর হুম একটা হুম পিসি আছে, লাইক আছে। হ্যাঁ লাইট আছে, টিপিক্যাল কিছু মানে আইকনিক কিছু এলিমেন্টস আছে, হুম যান্ত্রিক একটা যান্ত্রিকতার একটা জায়গা আছে, যেখানে তোর মানুষের মধ্যে একটা যন্ত্র বা তোর ডিজিটাল লাইফটা যেভাবে ঢুকে যাচ্ছে, তো হ্যাঁ। সেটাকে নিয়ে পুরোপুরি কাজটা করা। ঠিক আছে, যেখানে মানুষের একটা মাথায় দেখ একটা স্পিচ বাবল আছে, হুম হুম মানে হুম যেটা আমরা ভগবানের পেছনে যেমন হেলো রাখি, হ্যাঁ। আমি একটা স্পিচ বাবল রেখেছি, স্পিচ বাবল বা থট বাবল। হুম হুম এই হুম স্পিচ বাবল বা থট বাবলটাকে আমরা দেখি যে আমরা যে কোনো দেখবি গ্রাফিক মানে গ্রাফিক নভেল বা ধর ডিজাইনে হুম আমরা স্পিচ বাবল বা থট বাবল ইউজ করি, ইলাস্ট্রেশনে ইউজ করি। তো হ্যাঁ। সব রকম ভাবে এটা একটা অ্যামালগামেট করেছি আমি, মানে আমার লাইফটাকে আমি অ্যামালগামেট করেছি। বেসিক্যালি এটা আমার কর্পোরেট লাইফটাকে নিয়েই করা, যেখানে প্রচুর তোর আচ্ছা। ডিজিটাল আছে, গ্যাজেটস আছে প্রচুর, ঠিক আছে, জিনিসপত্র হুম আছে, এবং তার সঙ্গে কিছু মানে হাববাস কিছু ক্যারেক্টার আছে, যার শরীরটা আস্তে আস্তে ডিজিটাল লাইফে ঢুকে যাচ্ছে, মানে ডিজিটালি একটা হুম তার একটা চেঞ্জ হচ্ছে তার লাইফ। বিকজ হুম তুই হুম যদি দেখিস এখন সবকিছুই আমরা উইদাউট ডিজিটাল, উইদাউট অগুমেন্টেশন আমরা কোনো কিছু ভাবতে পারি না। হ্যাঁ। মানে আমরা একদম। যান্ত্রিকতার দিকে এগোচ্ছি আস্তে আস্তে। তো হুম সেই হুম যান্ত্রিকতাটাকে ধরার কিছু না। আচ্ছা। হুম, এটা অনেকটা তাই।
আচ্ছা, মানে এই এই সিরিজের বোধহয় এই গুলোর ওপরেই তুমি বেশি ফোকাস করেছো। এই সিরিজগুলোর মধ্যে এটা, হ্যাঁ, এইগুলোর মধ্যে বেশি ফোকাস করা। হুম। আর একটা আমি যেহেতু আমি আচ্ছা, এর একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে বোম্বেতে যাওয়ার আগে আমি টাইমস অফ ইন্ডিয়ায় পলিটিক্যাল কার্টুন করতাম। মানে আমি কিন্তু আচ্ছা। অ্যাজ এ কার্টুনিস্ট হিসেবে আমি প্রচুর কাজ করেছি একটা। তো ফলে আমার আচ্ছা। কাজের মধ্যে দিয়ে ক্যারিকেচারের প্রভাব পড়ে। হ্যাঁ, হ্যাঁ। আমি ক্যারিকেচার নিয়েই কাজ করি এবং এক্সাজারেশন আছে প্রচুর কাজের মধ্যে। আর আমি মানে টিথ সিরিজের বেশ কিছু, মানে আমি দাঁত নিয়ে কাজ করতে ভালোবাসি। মানে মানুষের এই যে অন্তর্নিহিত যে ভেতরে জায়গাটা, কারণ মানুষ হচ্ছে এমন একটা হুম। প্রাণী যে কিন্তু আহ আনন্দ পেলে দাঁত বার করে। অন্যান্য পৃথিবীতে অন্য কোনো মানুষ মানে অন্য কোনো জন্তু জানোয়ার যারা আছে তারা কিন্তু রেগে গেলে দাঁত বার করে। হ্যাঁ, হ্যাঁ, মানে একদম। মানুষ মানুষ হ্যাঁ, এটা কিন্তু ভাবার বিষয়। তার কারণটা হচ্ছে মানুষ তার নিজের সত্তাটাকে কি বলবো চেপে রেখে একটা অন্য হুম। সত্তা মানে দেখাতে দেখাতে সক্ষম, যেটা কিন্তু মানুষ হুম। ছাড়া অন্য কোনো প্রাণী দেখাতে সক্ষম না। মানে মানুষ বেসিক্যালি নকল করতে সক্ষম। হুম। মানুষ তার নকল চরিত্রটা দেখাতে সামনে সামনে দেখাতে সক্ষম। ফলে দাঁতটা কিন্তু বেসিক্যালি মানুষ সব সব ক্ষেত্রে ইউজ করে। যখন আনন্দ পায় তখন দাঁত ইউজ করে, যখন রেগে যায় তখন দাঁত ইউজ করে, যখন সে মানুষকে ভুল বোঝায় অন্য একটা মানুষকে তখন সে দাঁত ইউজ করে। মানে হাসিটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। ফলে আমি হুম। এটাকে আমি এক্সপ্রেশন গুলোকে অনেক বেশি ইউজ করি আমার কাজে। এখানে দিকে একটা ফিস বাউল একটা কনসেপ্ট আছে, ফিসটা আছে আমার কাজের মধ্যে, কারণ ওই টিপিক্যাল যে হুম। ব্যাপারটা বললাম ওটা আমি রিলেট করি প্রতিনিয়ত। তো এই কাজগুলো এরকম জায়গা থেকে করা বেশিরভাগটাই। আচ্ছা। এটাও তাই, ওরকমই ব্যাপারটা। হুম। প্লাগ আছে, মানে কেবিলের তার আছে, এরকম ব্যাপার হ্যাঁ, হ্যাঁ। সবগুলো আছে। এই এই সিরিজটা জাস্ট আমি ডিসপ্লে করাচ্ছি, তারপরে তোমার সাথে এটার ব্যাপারে আলোচনা করব, এই বিষয়গুলো। হুম, হুম, হুম। এই এগুলো ছোট ছবিটাতে ছোট কাজ। মানে এই হ্যাঁ, এইখানে তুমি এইগুলো সবকটা মিলিয়ে একটা কাজ করেছো। আর মানে যেটা আমি নামের মধ্যে আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো, আরবানিটি। আরবানিটি হুম। যে ব্যাপারটা তুমি এখানে দেখাতে চেয়েছো এই ছবিটার ব্যাপারে একটুখানি ডিটেলসে বলো, কারণ আরবানিটি শব্দটার সাথে এই ছবিটার যে এই এত রকমের ক্যারেক্টার, সেটার তুমি যে রিলেটটা করিয়েছো, সেই রিলেশনটা একটু ক্লিয়ার করে দাও। আসলে আরবান আরবান হচ্ছে শহর। শহরকে আমরা যারা যারা হুম। শহর কেন্দ্রিক সভ্যতায় বা যারা সেভাবে বড় হয়ে ওঠে তাদেরকে আমরা মানে আরবান লাইফ বলি আমরা সেক্ষেত্রে। হ্যাঁ। আর আমার জীবনে সেই অর্থে আমি কোনোদিন গ্রাম বা মফস্বল পাইনি, কারণ আমি টিপিক্যাল একটা শহরে বড় হওয়া মানুষ। হুম। তো মাল্টি শেডেড যে ক্যারেক্টার মানুষের মধ্যে, সেটা শুধুমাত্র যে হুম। শহরের মানুষের মধ্যেই আছে এরকম না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি মানুষের মধ্যে প্রচুর মাল্টি শেডেড ক্যারেক্টার আছে। মানুষ হুম। সবসময় প্রচন্ড চড়া রং দিয়ে, আহ চড়া মানে কি বলবো পোশাক আশাক দিয়ে সেটাকে মানে ঢেকে রাখে প্রতিমুহূর্তে, মানে ভেতরের জায়গাটা। একদম। এবং হুম। এবং হুম। সেই জায়গাটা ধর যেমন প্রথম যে ড্রয়িংটা ওটা হচ্ছে একটা বিড়াল। হুম। তো এই বিড়ালটাকে আমি করেছি খুব মজার মতো করে, কালার ফালার দিয়ে টিপিক্যাল একটা, তো মানে সবকিছু নিয়ে আমি হুম। আমার স্টাইলে করেছি আর কি। এত কিছু তো ভেবে চিন্তে ছবি আঁকা যায় না, এটা আমি হ্যাঁ, আমার খুব হ্যাঁ, হ্যাঁ। অ্যাক্সিডেন্টালি কাজ করি। আমি খুব হুম। ফাস্ট ড্রয়িং করি, ফাস্ট কালার দিই। হুম। তো এগুলো বেসিক্যালি একটা খুব সাবকনসিয়াস জায়গা থেকে প্রতি মুহূর্তে ভেসে আসে। মানে আমি সারাদিন যেভাবে আমি আত্মীকরণ করি, সেই হুম। আত্মীকরণটাকে আমি আমি যখন কাজে বসি স্টুডিওতে, আমি সেগুলোকে আমার মানে খুব সাবকনসিয়াসলি আমি কাজগুলো করি। আর্বানিটি রাখার নিয়ম হচ্ছে প্রতি মুহূর্তে আমার কাছে ফ্ল্যাশের মতো এই ক্যারেক্টার গুলো ভেসে আসে। তখন হুম। একটা লোক হাসছে, আমার সঙ্গে হেসে কথাবার্তা বলো, তার পরক্ষণে দেখলাম সে একটা অন্যরকম মন্তব্য করলো আমার সম্বন্ধে। তো এই হুম। যে মাল্টি শেডেড ক্যারেক্টার, মাল্টি শেডেড মানুষ, যাদের সঙ্গে হুম। তোকে প্রতি মুহূর্তে খুব, যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো এতেই হোক, সেটা সেটা আমাদের ছবি আঁকার ইন্ডাস্ট্রিতেও আছে, কর্পোরেটেও আছে। মানে ইন আ ব্রড কর্পোরেট সব জায়গাতে যখন তুমি বিক্রি করতে যাবে, সেটা আলটিমেট তুমি কর্পোরেটই বিক্রি করবে। মানে একদম। কর্পোরেট ইজ এভরিওয়্যার। তো সেই হ্যাঁ। জায়গা থেকে আমার অভিজ্ঞতাটা খুব মানে মাল্টি শেডেড কিছু মানুষের সঙ্গে আমার প্রতি মুহূর্তে ওঠা বসা হয়। হুম। তো তাদেরকে নিয়ে আমি কাজকর্ম করি। হুম। এবং আমি মজার ব্যাপার, আমি কিন্তু তাদের মধ্যে সেই আদিমতাটাও রাখি। তুই দেখবি এই বিড়ালটার মধ্যে কিন্তু দেখ কিছু ট্রায়াঙ্গেল আছে, এগুলো হুম। বেসিক্যালি হুম। ডাইনোসরের যে মাথা পিঠের হ্যাঁ, যে হ্যাঁ, এগুলো হ্যাঁ। থাকে। তো আমার হুম। সেইগুলো থাকে আর কি। মানে আমি একটা অদ্ভুত অ্যামালগামেশন করি কাজের মধ্যে। ঠিক আছে, যেখানে তোর একদম। মাল্টি শেডেড হ্যাঁ। ক্যারেক্টার গুলো থাকে, আমি একটা ল্যাজ রাখি, কারণ আমি বেসিক্যালি মানুষকে ম্যামালস হিসেবে দেখি, স্তন্যপায়ী হিসেবে দেখি, হুম। যার হুম। মধ্যে প্রতিটা মুহূর্তে আদিমতা থাকে। যে আদিমতা হুম। গুলো সে তার পোশাক আশাক, তার পলিশনেস, তার গ্লজিনেস, এগুলোকে দিয়ে এই যে টিপিক্যাল যে টার্মিনোলজি গুলো আছে, এই হুম। টার্মিনোলজি গুলো নিয়ে তার সে ঢেকে রাখে। লাস্টের একটা দেখ, এখানে আমি মানে অনেকগুলো স্তন দেখিয়েছি একটা মানুষের। হুম। হুম। হুম।
এবং সেটা সেই একদম। কাইন্ড অফ মানে হ্যাঁ মানে একটা একটা মিল্ক বোলও রেখেছে। হুম। মানে এটা একটা খুব মানে মানে এটাকে খুব ব্যঙ্গাত্মক ভাবেই রাখা আর কি, যেখানে প্রতিটা মুহূর্তে মানুষকে শোষণ করা হয় আর কি। হ্যাঁ। হ্যাঁ। মানে একটা দুধে যদি তুই দেখিস, দুধটা কি, দুধটা হচ্ছে মানুষের শরীরের মধ্যে চর্বি রক্ত হুম। সবকিছু নিয়ে তৈরি হয় দুধ, যেটাকে আমরা মায়ের একদম। একটা মায়ের সেই পিওরিটি জায়গা থেকে দেখি। কিন্তু সেটাকেও হুম। কিন্তু শোষণ করে নেওয়া হচ্ছে, একটা গরুকে কিন্তু ভুল বুঝিয়ে তার হুম। তার সন্তানের খাবারটাকে আমরা কিন্তু খেয়ে খেয়ে নিচ্ছি। আর সেটা কে করছে? সেটা হুম। মানুষই করছে। হ্যাঁ। তো এই যে ব্যাপারটা প্রতি মুহূর্তে যে মাল্টি শেডেড ব্যাপার, এই মাল্টি শেডেড হুম। ব্যাপারটাকে আমি এরকম ভাবে ধরি। এবং অ্যামালগামেশনও আছে তার মধ্যে সেই বিষয়ে। একদম। বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে তো মানে মোটামুটি আমি তোমার কাজগুলো দেখে দেখে কাজগুলোর বিষয়গুলোর ব্যাপারে আমি অবগত। কিন্তু মানে এই যে এই জানতে চাওয়ার যে বিষয়টা, প্রথমত আমারও কিছু জায়গার কনফিউশন আমি দূর করছি। আর তাছাড়া যারা আমাদের ভিউয়ার্স আছে তারাও তোমার কাজটার ব্যাপারে ঠিক যেন ঠিক আরো ঠিক। বেশি অবগত হয়। এইটাতেও মানে ওই আরবানিটির যে কাজটা তুমি বলছিলে, এইটাও মনে হয় সেই শেডের একদম আন্ডারেই একদম পড়ছে। একদমই তাই, এটা হ্যাঁ। পুরো রাজনীতির আন্ডারে এই কাজগুলো, একদম এগুলো নতুন একদম। নতুন কাজ একদম। আমি হ্যাঁ, এই জাস্ট হ্যাঁ, প্রথমে হ্যাঁ। ডিসপ্লে করছি, এগুলো দেখাইনি কাউকে সেভাবে। অ্যাকচুয়াল তুমি সেকেন্ড এখানে যে সেকেন্ড যে ছবিটা ইউজ করেছো, যে একজন মানে মোবাইলের সামনে রয়েছে, মানে মোবাইলের ডিসপ্লে করা, এই আমার আমার মনে হলো কোয়ারেন্টাইন বেস কাজ যেহেতু এইটা তোমার বোধহয় এইটাই সব থেকে বেশি এক্সপিরিয়েন্স হয়েছে, যে মোবাইল নিয়ে মানে মানুষ বোধহয় মোবাইলের সাথে যতটা মানে একাত্ম ছিল তার থেকে অনেক বেশি একাত্ম বোধহয় কোয়ারেন্টাইন ডেজেই হয়ে গেছে। আসলে এই তো সম্পর্কে কথা সেইটা। বলতে চাই। তুই তুই হ্যাঁ। দেখবি আমি এখানে এখানে কিছু খুব নিয়ন কালার ইউজ করেছি। হ্যাঁ। নিয়ন কালার গুলো আমি একদম অন্য, মানে এগুলো অ্যাক্রিলিক কালার, এগুলো ডিফারেন্ট কালার। আমি এগুলো নিয়ন কালার হুম। গুলো একটা জায়গা থেকে মানে তোর প্রিন্টের কালার বেসিক্যালি, ঠিক আছে, আমি আচ্ছা। অ্যাক্রিলিকের সঙ্গে মিশিয়ে এগুলো প্রিন্টের কালার গুলো, কারণ অ্যাক্রিলিকে এই নিয়ন কালার এত গ্লসিনেস পাওয়া যায়, নিয়ন কালার হ্যাঁ। তৈরি হ্যাঁ। করতে হয়। হ্যাঁ। তো নিয়ন কালারটা কি জন্য ইউজ করা হয়েছে, নিয়নটাকে আমরা নিয়নটা আমরা কিভাবে ইউজ করি? হুম। ধর ধর অন্ধকারে তুই যাচ্ছিস, সেখানে নিয়ন লাইট আছে, মানে ধর হুম। একটা তুই টর্চ মারলি, তোর নিয়ন যে স্টিকারটা আছে সেখানে তো হট করে জ্বলে উঠবে, মানে তোকে হ্যাঁ। প্রিকশন দেওয়া হয়। তো হ্যাঁ। নিয়নটা হচ্ছে সামথিং লাইক মানে, আবার খুব গ্লজি যখন একটা কোনো সমাজকে দেখানো হয় যার হুম। ভেতরে হয়তো প্রচুর প্রচুর অনিয়ম আছে, অরাজকতা আছে, কিন্তু প্রতি মুহূর্তে আলোয় ভরিয়ে রেখা দেওয়া হয়েছে চারিদিকে, হুম। হুম। খুব ব্রাইট করে রাখা দেওয়া হয়েছে, তো কি তুই আপাতত মনে হবে তোর খুব ভালো আছিস, খুব হ্যাপি আছিস তুই, হ্যাঁ। ভালো সিরিয়াল চলছে প্রতি মুহূর্তে, ভালো গান চলছে, ভালো গান শুনছিস, রাস্তাঘাটে সবকিছু চলছে, তুই হ্যাপি এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে আছিস। কিন্তু হুম। আদৌ কি তুই হ্যাপি এনভায়রনমেন্টে আছিস? তুই প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে সমাজ, হুম। প্রতি মুহূর্তে তোর তোর তুই অন্তর্নিহিত ভাবে তুই নিজেকে ক্ষয় করছিস। তো এই হুম। যে নিয়ন কালার গুলোকে ইউজ করেছি এই গ্লজি ব্যাপারটাকে বোঝানোর জন্য, মানে গ্লজি লাইফ, আমি আবার সেই একই টার্ম ইউজ হুম। করছি, হুম। হুম। গ্লজি লাইফ, এরকম গ্লজি খুব জল জল করছে চারিদিকে, যেটা আমাদের আপাত একদম। দৃষ্টিতে চোখটাকে ধাঁধিয়ে দেয়, কিন্তু যখন হুম। তুই চোখটা বন্ধ করবি তখন তুই বুঝতে ভেতরে অন্ধকার থাকবে, মানে আমরা হ্যাঁ। কোন দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো হুম। এই হুম। জায়গাটা আমি ওই জন্য তো নিয়ন লাইট বা নিয়ন কালার গুলো ইউজ করেছি, খুব গ্লজি কালার ইউজ করেছি এই জায়গাগুলো। হুম। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি, মানে মোবাইলের ক্ষেত্রে তাই, মানে মোবাইলটাও যেরকম ভাবে হ্যাঁ। তুই যদি অন্ধকারে দেখিস মুখটা হঠাৎ করে খুব চকচকে করে ওঠে অন্ধকারে যখন দেখছিস, হুম। তো সেই জন্য মোবাইলটাকে আমি নিয়ন কালারে দিয়েছি। একদম। আচ্ছা, তোমার পরের সিরিজটাতে যাচ্ছি, মানে ড্রয়িং পারপাস যে কাজগুলো রয়েছে। হ্যাঁ এখানে কিছু ড্রয়িং আছে, এটা আমাদের এই ফ্রেমের জন্য আমরা কিছু ড্রয়িং, তখন আমরা একটা অন্তর্নিহিত কাল বলে, অন্তরীণ হ্যাঁ। কাল বলে একটা আমরা কোয়ারেন্টাইন ডায়েরি বলে আমরা একটা ইয়ে করেছিলাম, সিরিজ আচ্ছা। করেছিলাম, তখন হ্যাঁ। কাজগুলো শুরু করেছিলাম, তারপর আমি এখনো কন্টিনিউসলি করে যাচ্ছি, প্রচুর ড্রয়িং করেছি, মানে 150-200 ড্রয়িং হুম। আছে আমার। এখানে কিছু ড্রয়িং জাস্ট মানে সামনে সামনে যেগুলো পেয়েছি সেগুলো রাখলাম, দেখাতে পারিস drawing গুলো। প্রথম যে ড্রয়িংটা দেখ, একটা লোক, তার মুখে হুম। একটা এক্সপ্রেশনটা দেখ, তার কানে যেমন হ্যাঁ। ধর যেন যেন তোর হেয়ার বার্ডের মতো একটা একটা যুদ্ধের বিমান ঢুকে হুম। যাচ্ছে, হুম। 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 ঠিক আছে। একদম। আর আমার তারপরে আমার তোমার এই কাজগুলো দেখে মনে হয়েছে তুমি যে এক্সপ্রেশন গুলো যেগুলো দেখাতে চেয়েছো, যেমন প্রথমটাতেই মানে আমার এটা খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ এই যে যুদ্ধর একটা মানে পরিস্থিতি, এই এই যেটা তুমি একদম দেখাচ্ছ, এটা হয়তো আমরা এখন প্রত্যেকেই হয়তো ভাবছি যে মানে এই যে যে ধরনের কথাবার্তাগুলো আমাদের কানে আসছে, যে এরপরে একটা যুদ্ধ বাঁধতে পারে, এই প্যান্ডামিকের পরে একটা যুদ্ধ হতে পারে,
এই এই ধরনের পরিস্থিতিটাতে হয়তো এই এই ছবিটার যে গল্পটা অনেক অনেক বেশি মিনিংফুল হয়ে দাঁড়াচ্ছে। একদম তাই। মানে এখানে তুই দেখ, এটা বেসিক্যালি তাই, মানে এটা একটা আমি আহ, আমি একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার বাবা বেসিক্যালি ডিফেন্স হুম। থেকে, আমার বাবা ডিফেন্সে চাকরি বাকরি করতেন। আচ্ছা। তো আমাদের বাড়িতে সেই ক্ষেত্রে ফলে দেখেছি, মানে বাবার কাছে যে ম্যাগাজিনস গুলো আসতো বেশিরভাগটাই তোর যুদ্ধ সংক্রান্ত ম্যাগাজিন। হুম। মানে কটা পোস্ট কার্ড তৈরি হলো, কটা তোর মানে হুম। মিসাইল তৈরি হলো, মানে ভারত মানে হুম। ইন্ডিয়া কি কি করলো, কি মিগ বিমান কোথায় কি নিয়ে আসা হলো, হুম। এই হলো সেই হলো। বাবা আধা নেভিতে ছিল। হুম। বাবা তোর গার্ডেন ডিস্ট্রিবিউটার চাকরি করতেন বাবা। তো বাবা বেসিক্যালি সেই অর্থে যুদ্ধের জাহাজ তৈরি করতেন। আচ্ছা। মানে যুদ্ধ ব্যাপারটা আমার কাছে না বরাবরই বাচ্চারা থেকে আমার শরীর এবং মনের মধ্যে ছিল। বাবা আমাকে হুম। রেগে গেলে বাবা আমাকে শাস্তি দিতেন, ডন ডিপস মারাতেন বাবা। মানে আচ্ছা। টিপিক্যাল একটা মানে সোলজার, মানে একটা সোলজারকে যেরকম করে শাস্তি দেওয়া হয় হুম। সেরকম ভাবে হুম। শাস্তি পেতাম আমি। মানে সবকিছুই কিন্তু আমার জীবনে একটা খুব মানে একটা নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছে। হুম। বাবা কোনদিন কান মোলা দেননি, চর মারেননি। বাবা আমাকে বলেছে নীল ডাউন হও, হুম। 4 পাক ঘুরে এসো, দৌড়ে এসো, হুম। 10টা ডিপস মারো। মানে এইরকম আমার শাস্তি ছিল। ফলে আমি প্রতি মুহূর্তে একটা যুদ্ধ দিয়ে একটা মানে এনভায়রনমেন্টে বড় হয়েছে। হুম। ঠিক আছে, বাবার যে বুট, এই যে বুটগুলো আমি এঁকেছি, এই বুটগুলো বেসিক্যালি বাবা হ্যাঁ। নিজে পড়তেন বাবা। এই বুটগুলো আচ্ছা। বেসিক্যালি সামনের দিকটা না লোহার লোহার পাত দেওয়া মরা থাকে, যাতে আচ্ছা। যারা হেভি ডিউটি করে যাতে পায়েতে কোন রকম ভাবে আঘাত না হুম। লাগে। হুম। 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 তো এই জুতোগুলো বাবা যখন অফিস থেকে আসতো, আমি জুতোগুলোর মধ্যে পা ঢোকাতাম। কিন্তু ছোট ছোট পা ছিল, ছোট ছোট পা, কচি কচি পা, হুম। ফলে আমি জুতোগুলো তুলতেই পারতাম না, পা নাড়াতেই পারতাম না, এত ভারী পা, হুম। মানে এত ভারী হুম। জুতো। মনে মনে ভাবতাম যে বাবা এই জুতোগুলো পরে সারা দিন ধরে কাজ করে, কি পরিশ্রম নাই করে বাবা। হুম। ফলে আমার হুম। এই ব্যাপারটা সবসময় মাথায় থাকতো। আর ধর কোনো যুদ্ধ লাগছে বা বিদেশে কোনো যুদ্ধ লেগেছে বা কোনো কিছু লেগেছে, বাবা সেটা হুম। প্রতি মুহূর্তে আমাকে বলতো, দেখো আজকেই যুদ্ধটা লেগেছে, আজকেই ওয়েপন্সটাকে ইন্ডিয়া কিনছে। ফলে এই যে ব্যাপারটা গুলো আমার মধ্যে বরাবরই ছিল। এটা আমার বাচ্চাবেলাকার ঘটনা, হুম। তার সঙ্গে কিন্তু এই ছবিগুলোর আপাতত কোনো রিলেশন নেই। হ্যাঁ। হ্যাঁ। কিন্তু সাবকনসিয়াসলি আমি কোথাও না কোথাও আমার কাছে মানে আমি বরাবরই একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যেই বসবাস করি। আমি অনেক বেশি সোশিও পলিটিক্যালি আমি তো বড় হয়েছি। আমার বাড়ির মধ্যে পলিটিক্যাল জায়গাগুলো অনেক বেশি ছিল। আমরা একদম বামপন্থা, একটা মানে বামপন্থী বাড়ি ছিল, এখনো তাই। হুম। ফলে সেখানে প্রতিটা মুহূর্তে আলোচনা, মানে সেই জায়গা থেকে রাজনৈতিক আলোচনা, সামাজিক আলোচনা সেখানে কাকা বাবাদের করতে দেখতাম প্রতি মুহূর্তে। প্রচুর লোক আসতেন, তারা প্রচুর মানুষ হুম। আসতেন যারা প্রতি মুহূর্তে আলোচনা করতেন। সেখানে যুদ্ধ বিগ্রহ, কোন দেশ কোন দেশকে শোষণ করছে, কোন দেশ কোন দেশের উপর কামান দাগছে, সবকিছু আমাদের মানে আলোচনা হতে পারে। আমি ছোট্ট হুম। ছেলে হিসাবে একটা ঘরের কোণে বসতে, আমরা তখন সেখানে অ্যালাউড ছিলাম না হুম। সেই বসার ঘরে থাকা, কিন্তু শুনতাম। হুম। ফলে যুদ্ধের বিমান আঁকা, যুদ্ধের জাহাজ আঁকা, এটা বরাবরই আমার বাচ্চা এলাকার খসড়া খাতায় পাওয়া যায়। হুম। আর সেগুলো কিন্তু আমার কাজের মধ্যে প্রতি মুহূর্তে থেকে গেছে, আইকনিক একটা জায়গা রেখে গেছে। হ্যাঁ। 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 তো এই খুব কাজগুলো সবার অনেক। মানে অনেক এই পরবর্তী এই হ্যাঁ। কাজগুলো রিসেন্ট একদম সিচুয়েশন নিয়ে। হুম। এটা যেমন তোর এই হেড গিয়ার পর একটা মানুষ বসে আছে, হ্যাঁ। হাত পায়ে ব্যান্ডেজ করা। আমাদের তো এখন ব্যান্ডেজের মতোই মাস্কগুলো লাগে, তো আমি হাত পায়ে হ্যাঁ। ব্যান্ডেজ হ্যাঁ। করে দিয়েছি ওকে। একদমই তাই। আর একটা ছোট্ট একটা তোর বাটারফ্লাই এর মতো একটা দুটো ইয়ে আছে, হুম। উইংস আছে, যেগুলো দিয়ে উইংস আছে। আদৌ ওড়া যায় না। হুম। আর মাথায় হচ্ছে অ্যাম্বুলেন্সের লাইট। হ্যাঁ। তবে কাজগুলো কিন্তু খুব মজাদার। মাঝখানে পিপিএ কিট পরে একটা লোক, মানে একটা লোক হুম। ঠিক না, হুম। এটা হুম। আদিম আদিম একটা ডাইনোসর বলতে পারিস। কারণ পিপিএ হ্যাঁ। কিট হ্যাঁ। পরে লোক কিছু তোর সামনে দিকেও চলে আসে, তাহলে হ্যাঁ, তোর মনে হবে তবে ডাইনোসরের একটা ছেলে ডাইনোসরই করতে মনে হবে। হবে। একদমই তাই। আর এখানে একটা লোককে বেঁধে রাখা হয়েছে মাস্ক হ্যাঁ। দিয়ে। হ্যাঁ। মানে একটা লোক ঠিক বলা যায় না, একটা প্রাণী আর কি, সেটা মানুষ হতে পারে, অন্য কিছু হতে পারে। হুম। এই কাজটা আমার প্রচন্ড ইন্টারেস্টিং মনে হয়েছে। আসলে আমরা যখন ঘুমিয়ে থাকি, হুম। আমাদের মানে আমরা যখন চোখটা বুঝি আর কি, হুম। হুম। তখন আমরা ভাবি যে ঠিক আছে এবার শুয়ে পড়ি, মানে যেটা রাত্রিবেলা কাজকর্ম করে আমরা হুম। ঠিক আছে রাত্রিবেলা শুয়ে পড়ি। কিন্তু রাত্রিবেলা যখন ওয়ান্স ইউ ক্লোজ ইউর আইজ, সো হুম। you are supposed to opening another world for you. হুম। মানে চোখটা বন্ধ করলে কিন্তু তোমার সাবকনসিয়াস অনেক বেশি বড় হয়ে গেছে যায় তোমার কাছে। হ্যাঁ।
তো এই বাল্বটা হচ্ছে তোমার সাবকনসিয়াস। হুম আর এটা তোমার এই যে তুমি যে একটা দেখ এখানে একটা যে গায়ে চাপা দেওয়া আছে সেটাও কিন্তু খুব হুম হুম আঁটো সাঁটো করে একটা যেন বস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে। হ্যাঁ 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 টিপিক্যাল একটা মানে একটা বাক্সবন্দি জীবন যেটা আমরা প্রতি মুহূর্তে এখন ফেস হুম করছি, সেটাকে নিয়ে যেহেতু কাজগুলো করা, ফলে আমি খুব ওপেননেস রাখি ড্রয়িং গুলো। হুম হুম মানে যেন হাত পাত গুলো মুড়ে ঢুকে মানে একটা জড়ো ফড়ো করে খুব কম হ্যাঁ জায়গায় হ্যাঁ শুয়ে আছে, একটা বালিশের মধ্যে শুয়ে আছে। আর সে তার কিন্তু সে সদা জাগ্রত, মানে এরকম ভাবে সে কিন্তু ঘুমিয়ে হুম পড়েছে। তার হুম কিন্তু হুম মস্তিষ্কর দিক থেকে সে কিন্তু প্রতি মুহূর্তে সে তার তার চলছে আর কি একদমই সবকিছু। তাই, একদমই তাই। আচ্ছা, আগে আমি কাজগুলো একটু দেখিয়ে দিই, হ্যাঁ, কারণ সময় খুব অল্প। এই কাজটার ব্যাপারে আমি তোমার থেকে একটু জানতে চাই, কারণ এই কাজটাও আমার প্রচণ্ডই প্রচণ্ডই ভালো লাগার, মানে এইবারে যতগুলো তুমি কাজ পাঠিয়েছো আমার এই কাজটা বিশেষভাবে মাঝের মাঝের যে কাজটা, মাঝের কাজটা আমার প্রচণ্ড ইন্টারেস্টিং মনে হয়েছে। তো তুমি এই কাজটার ব্যাপারে একটু বলো। এটা আসলে কি জানিস তো, আমি এটা বললাম তোকে যে আমি প্রতি মুহূর্তে অ্যামালগামেট করি, মানে আমি একটা আদিম হ্যাঁ মানুষের শরীর থেকেও আমি সব রকম জায়গা থেকেই আমি অ্যামালগামেট করি। হ্যাঁ মানে সেটা কন্টেম্পোরারি মানুষের শরীর, তার পোশাক হুম আশাক, হুম তার হুম তার অন্তর্নিহিত শরীরে অন্তর্নিহিত যে অঙ্গ প্রত্যঙ্গ, হুম হুম সেন্সিটিভিটি, মানে আঙুলটা হচ্ছে সেন্সিটিভিটি। হুম হুম আমরা আঙুল দিয়ে একদম। অনেক কিছু নির্দেশ করি, আঙুল দিয়ে টাচ করি, মানে এই যে একটা মোবাইলে হুম টাচ করছি সেটা কিন্তু টাচ মানে কিন্তু আমার হুম আঙুলের এই মানে টিপটাকে বোঝায়, আঙুলের টিপ মানে হুম আঙুলের সামনের দিকটা, অগ্রভাগ। তো হ্যাঁ সেইটা কিন্তু একদম। সব থেকে সেন্সিটিভ একটা জায়গা, রক্তটা কিন্তু হ্যাঁ ওখান থেকে ফুটিয়ে নেওয়া হয়। একদম। ঠিক আছে। আর এই হ্যাঁ যে পেটের মধ্যে যেখানে অনেকগুলো গোল 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 আমি এরকম মানে হুম অনেকগুলো হুম 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 ঘড়ির মধ্যে করেছি, ওটা হুম হুম বেসিক্যালি আমি একটা একটা ওটা স্মাইলি করেছি, ওটা যেন আমাদের হুম ইন্টেস্টাইনটা হাসছে, শরীরের মধ্যে যে নাড়ি হ্যাঁ ভুড়ির জায়গাটা আছে সেটা যেন একটা হাসছে সেই জায়গাটা, মানে এটা একটা টিপিক্যাল একটা অ্যামালগামেশন, একটা টিপিক্যাল অ্যামালগামেট করা একদম। সবকিছু নিয়ে। আচ্ছা, আমরা এবার ফিরে আসছি। হুম। একটা সময় জ্যোতির্ময় বলতে একদম সাউন্ডটা খুব একদমই। ইকো হচ্ছে। সাউন্ডটা কি ইকো হচ্ছে? আমার কাছে তো ইকো হচ্ছে না গো, এখনো বা পর্যন্ত কেউ আর রিপোর্টও করলো না যে ইকো হচ্ছে। না না, আমি নিজে তো আমার একটা ইকো শুনতে পাচ্ছি, জ্যোতির্ময় ঠিকই বলছো হয়তো। হ্যাঁ, মানে আমার সমস্যাটা কি হলো বলো তো, আমার আমার কাছে কোনো রকম ইকোটা আসছে না। এবার আমি সেই সময় যখন আমি ভিডিওটা ধরো ইউটিউবের জন্য ডাউনলোড করি, তখন হয়তো কিছু ক্ষেত্রে আমি এই ইকোটা শুনতে পাই, কিন্তু প্রথমে আচ্ছা। আমি কিছু ইকো বলছে। ওমকা বলেছে না, অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, আমরা একদম মানে ইন্টারভিউ সেশনের লাস্ট পার্টে, তো অসুবিধা না আমি একটা হলে তো। আমি কিছু কথা বলতে চাই, আমি কিছু হ্যাঁ কথা বলতে চাই, একদমই, সেটা হচ্ছে বলো। যে আমার আমার ভাই বোনেরা তোরা সবাই আমার আমার থেকে অনেকটাই ছোট তোরা। তো একটা কথা বলি যে আহ, আমার তো প্রায় 16-17 বছরের আমার একটা এক্সপিরিয়েন্স সব হুম রকম ভাবেই, সেখানে আমি সব অনেক রকম কাজ করেছি। আমি স্টার্টেড ফ্রম নিউজ পেপার, তারপর ধর মানে আমার যদি কেরিয়ার তুই বলিস, হুম নিউজ পেপারে হুম আমি পলিটিক্যাল কার্টুন করেছি, ইলাস্ট্রেশন করেছি, টাইমস অফ ইন্ডিয়া করেছি, ইকোনমিক টাইমসে করেছি, মিড ডে টাইমসে করেছি বম্বেতে। বম্বে যখন প্রথম দিকে গেছিলাম এটা আমি বলতে ভুলে গেছি, আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমে শুরু করিনি, আমি প্রথমে মিড ডে টাইমসে আমি 3 বছর 3 মাস আমি পলিটিক্যাল কার্টুন করতাম। তো তার সঙ্গে সঙ্গে ছবি আঁকা সবকিছুই করেছি, প্রচুর শো করেছি। হুম একটা কথা সবসময় মাথায় রাখবি যে যদি মানে এই যে কনসেপ্টটা যে ছবি এঁকেই আমাকে খেতে হবে, মানে আমি ছবি বিক্রি করব, আমি গ্যালারিতে ছবি বিক্রি করবো, তার সেই টাকা দিয়েই আমি আমার জীবন ধারণ করবো, এই টাকা দিয়ে এইটা থেকে বেরিয়ে আয়। হুম বিকজ ইউ হ্যাভ থাউজেন্ডস অফ অপরচুনিটিস বিং আ ভিজুয়াল আর্টিস্ট। হুম সমাজের কাছে কিন্তু তোমাকে অনেক কিছু দিতে হবে, সেই দেওয়াটা কিন্তু শুধুমাত্র ছবি এঁকে দেওয়া নয়। হুম তুমি অনেক কিছু করে সেটা দিতে পারো, তুমি দেওয়ার জায়গা থেকে পাবো, এবং তুমি যদি আর্নিং এর জায়গা থেকেও পাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো জায়গাটায় কোনো কাজই কিন্তু খারাপ নয়, ভালো নয়। একদম। তখনই খারাপ তখনই ভালো যখন তুমি আদৌ তুমি তোমার মেন স্ট্রিমে প্র্যাকটিসটা করতে পারছো। মেন স্ট্রিম প্র্যাকটিসটা করা কিন্তু সেটা ছবি আঁকা, ক্যানভাসে ছবি আঁকা নয়,
ফটোগ্রাফি করা হতে পারে, সেটা তুমি মিক্সিং জামে কাজ করা হতে পারে, ডিজিটালিও কাজ করা হতে পারে, আলটিমেট তুমি তোমার নিজের কাজ করতে পারছো। আচ্ছা, তোমার ফলে কি মনে হয় যে আমাদের যারা ধরো একদম নতুন, মানে আমাদের পরেও যারা পাস আউট হয়েছে বা এখন যারা পাস আউট হচ্ছে, তাদের জন্য ভবিষ্যতে ইলাস্ট্রেশন বা গ্রাফিক্স বলো বা মাল্টিমিডিয়া বলো, এই এই যে এই পুরো ডিজাইন সেক্টরটা, এই সেক্টরটা কতটা অপরচুনিটি নিয়ে আসছে? প্রচুর অপরচুনিটি, প্রচুর প্রচুর অপরচুনিটি, ভাবতে পারবি না। একমাত্র এই সেক্টরটাই তোকে তোকে তো স্টেবিলিটি দেবে, আর কেউ দেবে না। বিকজ একটা কথা মনে রাখবি, কর্পোরেটই হচ্ছে আসল। তুই যেখানে ছবি বিক্রি করছিস সেটা কিন্তু কারা কিনছে, তারা কর্পোরেটর কিনছে, আমাদের মতো সাধারণ মধ্যবিত্তরা কিনছে না। বড় বড় তোর কর্পোরেট কোম্পানি, বড় বড় হসপিটালস, বড় বড় তোর এরাই তারা কিনছে। খুব কম কালেক্টার্স আছে পার্সোনাল কালেকশন যারা করে, তারা কিন্তু পার্সোনাল কালেকশনও তারা করে না, তারা কিন্তু কালেকশনটা করে তারা বেচে অন্য জায়গাতে। হুম হুম। তাই আমি একটা কিছু কিছু ক্ষেত্রে গ্যালারি খুব মানে আমার আমার প্রচুর বাজে অভিজ্ঞতা আছে, আমি সেই গ্যালারিগুলো নাম করতে চাই না। 50% কমিশন, তারপরেও অর্ধেক টাকা পয়সা তারা দেবে না। বড় বড় তোকে অ্যাসাইনমেন্ট দেবে, তোর নিজের কাজে তোর ডিসপ্লে করালো, আলটিমেট তোকে গণেশ আঁকতে দেবে, বলবে ঠিক আছে তোমাকে 2 লাখ টাকা দিলাম, তুমি আমাকে 5খানা গণেশ শিখে দাও। একদম। মানে এই ওরকম অনেক শুভ্রদা, অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের আমি হ্যাঁ ইন্টারাপ্ট করলাম, আমাদের আর 16 সেকেন্ড রিমেনিং দেখাচ্ছে। খুব ভালো হ্যাঁ, তো লাগলো হোয়াট তোমাদের এভার আমি যেটা আড্ডাটা বলবো দিয়ে। যে হ্যাঁ। ব্রেড এবং বাটার দুটোকেই সমানভাবে রাখতে হবে। ব্রেড হচ্ছে তোমার রেগুলার চলার জন্য যে মানে যেটা লাগে, আর বাটার হচ্ছে তোমার নিজের।